হারানো ঘোড়ার পরিবর্তে নতুন ঘোড়া এনেছ। হারানো সন্তানের পরিবর্তে সন্তান কোথায় পাবে? চুপ করো, চুপ! আমার বাবার গায়ে হাত দিলে আমি খুন করে ফেলবো। জুলফিকার, ভেবে দেখো গোখান জানলে কি হবে। ভালো করে দেখো জুলফিকার, যেটা করছি ভালো করে দেখো। কি হলো এবার, কথা বলো। একজন মহিলার গায়ে হাত তুললেন, তার মাথায় বন্দুক ঠেকিয়ে আপনি কি ভেবেছেন আপনি তাকে গোলাম বানিয়ে রাখবেন? আপনার লজ্জা করে না? এই তাহলে আপনার ক্ষমতার নমুনা? ওকে বের করে দাও। জুলফিকার, আমার ঘরে এসো, কথা আছে। বাবা, জেনেব যা, বাবা আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। যা ওদের সাথে। কি করছোটা কি? তোমার বাবার কথা ভাবো। এটাই তো চেয়েছিলে। সবাই গা পুরুষের মতো শুধু তাকিয়ে তাকিয়ে দেখলেন। ভাইয়ের ব্যাপারে জুলফিকার এমন কি জানে? কিছুই জানে না, ফাঁকা আওয়াজ দিচ্ছে। এটাই তোমার আসল রূপ? তোমার মনে এটাই ছিল? হ্যাঁ, কথা বলো জুলফিকার। যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয়, তোমার ছেলেকেও আমি ছাড়ব না। তার মানে তুমি ইয়ো খানকে বলবে আলী হিকমত স্যার তোমার আসল বাবা নয়, তাই তো জুলফিকার? আমার মেয়ে যদি... তুমি যদি তোমার মেয়েকে একটুও ভালোবাসো, মুখটা বন্ধ রাখবে। শুধু আজ না, কোনোদিনই কাউকে তুমি কিচ্ছু বলবে না। বুঝেছি, ঠিক আছে। তোমার ওই মেয়ে আমার পরিবারকে নষ্ট করছে, আর তুমি সেটা ঠিক করে দেবে জুলফিকার। তুমি চুপচাপ নিজের কাজ ঠিক মতো করে যাও, আর আজকে থেকে তোমার উপর প্রত্যেকটা মুহূর্তে নজর রাখবো। তোমার জীবন আমি দুর্বিষহ করে তুলব। চিঠিটা কোথায়? কিসের চিঠি? যে চিঠিটাকে তুমি উইল বলে চালাতে চাইছো। ওতে আমার শেষ ইচ্ছে লেখা আছে। কি এমন শেষ ইচ্ছে আছে যেটা 20 বছর ধরে তোমার বোঝা হয়ে আছে? ওটা আমি পুড়িয়ে ফেলেছি। আমি বিশ্বাস করি না। স্যার, আমি ভেবেছি আপনি আমার ক্ষতি করবেন, সেই জন্যই চিঠিটা লেখা। কিন্তু আমি সত্যি বলছি, পরে পুড়িয়ে ফেলেছি। ওটা রেখে আমার কি লাভ হবে? চিঠিটা আমাকে ধ্বংস করবে। সেসব জেনে কাজ নেই। শুধু তোমায় একটা কথা বলে দিই জুলফিকার, যদি ঘুণাক্ষরেও ইয়ো খান জানতে পারে আমি ওর আসল বাবা নই, আমি তোমাকে জ্বালিয়ে দেব, তোমার পৃথিবী ধ্বংস করে দেব। বোঝা গেল? বেরিয়ে যাও আমার ঘর থেকে। তোমায় কি বলবো দিদি, মনে হচ্ছিল প্রাণ বেরিয়ে আসবে। ও গুলিজার, মেয়েটার কথা একবার ভেবে দেখ। গুলিজার, একবার গিয়ে দেখে আসবো নাকি? তুমি পাগল হয়ে গেছো দিদি? এই মাঝরাত্রিরে মেয়েটা একা একা যাবে কোথায়? ওর কিচ্ছু হবে না, কই মাছের প্রাণ একটা। কে জানে, হয়তো এতক্ষণে বাস ধরে কোথাও চলে গেছে। জুলফিকার, জুলফিকার, কি হলো ভেতরে? কি নিয়ে কথা বললো?
আলী হিকমত স্যার কি বললেন বলো আমায়। জেনেব কোথায়? ওকে দেখেছো? হ্যাঁ, ও কি তোমাদের ফোন করেছে? জেনেব সেই কখন চলে গেছে? নেজরাত ম্যাডাম তো ওকে দেখার জন্য গাড়িও পাঠালেন, পথে দেখতে পেলে তুলে নেবেন। সত্যি না ফাতেমা দিদি? হ্যাঁ, পাঠিয়েছে, গাড়ি পাঠিয়েছে। ও তো আমার ফোন তুলছে না। হয়তো শুনতে পাচ্ছে না। সত্যি বলছি, নেজরাত ম্যাডাম ওকে আনতে গাড়ি পাঠিয়েছেন, বিশ্বাস করো। আমি একটু আসছি ফাতেমা দিদি। মেয়েটার সাথে যা হলো, ঈশ্বর আমাদেরকে নরকে পাঠাবেন। একটা বাচ্চা মেয়েকে আমরা রক্ষা করতে পারলাম না। দাঁড়া বাবা, শোন না বাবা। সেলচুক, এত রাতে কোথায় যাচ্ছিস তুই? সেলচুক, এখন কোথাও যাস না, আমার খুব ভয় করছে। দেখো মা, আমায় বাধা দিও না, প্লিজ সরে যাও। তোমার এই নোংরা খেলায় আমি ক্লান্ত। সেলচুক, নামাক, এটা ধরো। ওই মেয়েটা যেন আস্তা বলে কোনোভাবে না ঢুকতে পারে, বুঝলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। জুলফিকারের ওপর থেকে চোখ সরাবে না, সবসময় ওর ওপর নজর রাখবে। ঠিক আছে স্যার। কি কঠিন কাজ দিয়ে দিল। ঘোড়াগুলোর খবর কি? খবর ভালো নয় স্যার। ঝেড়ে কাশো। পাশা, খুসরো, মেট্রো। কার্ডিনেশন? ও চলে গেছে স্যার। জানেন তো কেমন, সুযোগ পেয়েছে সাথে সাথেই পালিয়েছে। এখন তো ইচ্ছে করছে গিয়ে ওই মেয়েটার মাথায় গুলি করে আসি আমি। যাকে স্যার, যদি আর কিছু বলার না থাকে আসতে পারি? যাও। কি বলেছে? সব ঠিক আছে, চিন্তা করো না। ও যদি বলে দেয়? ও বলতে পারবে না। মুখ খুললে কি হবে ও সেটা ভালো করেই জানে। দেখো, আমার ভয় করছে। ইয়োখান জানতে পারলে আমাদের ক্ষমা করবে না। এই 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 তুমি জুলফিকারকে দেখেছো? ওই মেয়েটা আসার পর ওর আত্মবিশ্বাস কেমন বেড়ে গেছে। আমাদের ছেলেটা যদি জানতে পারে তো। কি হয়েছে? কে কি জানতে পারবে? ঘোড়াগুলোকে খুঁজে পাওয়া গেছে। ওরা ঘোড়াগুলো নিয়ে এখানেই আসছে। কি হলো? ঢোকাও ঢোকাও, ভেতরে ঢোকাও তাড়াতাড়ি। ওটা সরাও, ওখান থেকে সরাও এক্ষুনি। আমি সবাইকে নিয়ে এসেছি বাবা, চিন্তা করো না। এই না হলে বাঘের বাচ্চা। এইদিকে আয় বাবা। দেখলে আমার ছেলেটা সব কিছু কেমন সামলে নিল। এটা কি করে হলো? তুমি কি কিছু জানতে পেরেছো বাবা? জেনেব আছে না, জেনেব ওই করেছে এটা। হ্যাঁ, জেনেব করেছে? কি উল্টোপাল্টা কথা বলছো তোমরা? আমি নিজে চোখে দেখেছি বাবা। ও কেন করতে যাবে এটা? যাতে যাওয়ার আগে আমাদের সবাইকে জ্বালিয়ে মারতে পারে। জেনেব এটা করতে পারে না বাবা। এই কাজটা জেনেবের নয়। আমি তোকে বলছি তো বাবা, আমি নিজে চোখে দেখেছি বলছি তো। তোর মা কি তোকে মিথ্যে বলবে ইয়োখান? দেখ বাবা, আমার মনে হয় ও এটার প্ল্যানিং আগে থেকেই করেছিল। না বাবা,
অন্য কোনো ব্যাপার আছে। জেনেব এটা করবে না। জেনেব কোথায়? আমি ওর সঙ্গে কথা বলবো। তোর বাবা ওকে বের করে দিয়েছে, কোথায় কে জানে। ইয়োখান, কোথায় যাচ্ছিস বাবা? এদিকে আয়। বললে না তো কি কথা হলো? হ্যাঁ, জেনেবকে পেলে? তুমি একটু চুপ করবে? আমি ওকেই ফোন করছি। ওর ফোন তো এখানে। বলেছিলাম না, নেতৃত্ব ম্যাডামের লোক গেছে ওর পেছনে, খুঁজে বার করবে। সত্যি বলছি, বিশ্বাস হচ্ছে না? ফতেমা দিদিও তো বলল। নেতৃত্ব ম্যাডামের মনটা খুব নরম। তোমার কষ্ট হচ্ছে না? তাও এটা খুলে দি, এখন একটু আরাম লাগবে। হ্যাঁ, জুলফিকার, তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো, কি? তুমি এমন কি বলেছ যার জন্য জেনেপের মাথায় উনি বন্দুক ঠেকালেন? আমার মাথায় যা এসছে বলেছি, যাতে স্যার রেগে গিয়ে উল্টোপাল্টা কিছু করে না বসে। জেনেব, সেলচুক, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি তোমাকেই খুঁজছিলাম। সেলচুক, প্লিজ আমাকে একা ছেড়ে দাও। জেনেব, দেখো, আমিও কিন্তু তোমারই মতো আঙ্কেলের অত্যাচারের শিকার। তুমি জানো উনি আমার সাথে কি করেছেন? এখন আমি আর কোনো কিছুতেই অবাক হই না। জেনেব, প্লিজ গাড়িতে বসো। বাড়ি যেতে না চাইলে চলো আমরা কোনো একটা হোটেলে যাই। তোমার বাবা জানতে পারলে খুব রাগ করবেন। বাবা ঠিক আছে? হ্যাঁ, ওনাকে নিয়ে ভেবো না। চলো। জেনেব, দেখো, আই এম সরি যা হয়েছে তার জন্য। এর শেষ কোথায়? কি করছো তুমি? জেনেব, তুমি ঠিক আছো? আমায় একা ছেড়ে দাও, দুজনকেই বলছি একা ছেড়ে দাও। জেনেব, এত রাতে তুমি কোথায় যাবে? তাতে তোমার কি? ছেলে মানুষই করো না, চলো গাড়িতে ওঠো। আমি যাব না। জেনেব, এখন মাঝরাত, কোথায় যাবে? আমি ওখানে ফিরে যাব না, ব্যাস। এই শোনো 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 শোনো, ঠিক আছে, ওখানে যেতে হবে না। চলো আমরা ফলের বাগানে যাই, রাতটা ওখানেই থাকবো, কাল তোমার যা ইচ্ছে তাই করো। জেনেব, প্লিজ চলো, আমায় কষ্ট দিও না। হ্যাঁ? চলো এখান থেকে, চলো চলো। তুমি এখন বাড়ি যাও, কাল দেখা হবে। সেলচুক কোথায়? জানি না, হয়তো ওর ঘরেই আছে। না, ওর ঘরে নেই। তাহলে বলতে পারবো না। যা বলার কাল বললো, আজ তো অনেক হলো। ওকে এক্ষুনি ডেকে পাঠাও। তুমি একটু বোঝার চেষ্টা করো, কাল আমি নিজেই পাঠাবো। কথাটা শুনতে পেয়েছো? আজ রাতে যেটা হলো সেটার গুরুত্ব বুঝতে পারছো না তুমি? ঘোড়াগুলো পালিয়েছিল, আমরা প্রায় নিঃস্ব হতে বসেছিলাম, আর এই সব কিছু হলো এক মুহূর্তে। সেটা কি তোমার মাথায় ঢুকছে না? এতটাই বোকা আমি? তোমার ছেলেকে এতটা সহজ সরল ভেবো না। না, তা কেন ভাববো? ও এক ব্যাগ টাকা জুয়া খেলে উড়িয়েছে, আর আমি ওকে কিচ্ছু বলতে পারবো না, তাই তো? ও তো বললো টাকাটা চুরি হয়েছে। আবার বোকা ভাবছো আমাকে? ওই টাকাটা আমার হাতে আমি চাই, ঢুকলো মাথায়? আর শোনো,
এটাই কিন্তু শেষ সুযোগ। আর যদি কখনো এরকম হয়, আমি কিন্তু দয়া দেখাবো না। এরকম বলো না ভাই। জুলফিকারের রাগ ওর ওপর ফলাচ্ছ কেন? জুলফিকারের উপর আমি কেন রাখতে যাব? তুমি তখন জেনেপের মাথায় বন্দুক ঠেকালে। জুলফিকার রাগের মাথায় কি একটা বলল, ও নাকি কোন গোপন কথা জানে। কি বোঝাতে চাইছো তুমি আমাকে? আমি তোমাকে কিছু বোঝাতে চাইছি না। ওর রাগটা তুমি আমার উপর ঝাড়ছো। তোমার আর তোমার ছেলের ওপর রাগ আর কারণ আছে, বুঝতে পেরেছো? ওকে হাতে পেলে আমি জলে ডুবিয়ে মারবো। আমার ছেলেকে এসব বলবে না। হ্যাঁ বলবো। ওর বাবা আমার ছেলেকে কেড়ে নিয়েছে, তার ছেলেকে আমি শান্তিতে থাকতে দেব না। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। ইসমাইল জেনে শুনে আহমেদকে মারেনি। অনেক হয়েছে, চুপ করো। আমি আমার ছেলেকে হারিয়েছি রেদ্রেত, শুনতে পেলে তুমি? ও আমার ছেলেকে কেড়েছে। তুমি তো আমার স্বামীকে কেড়েছ, আমার ছেলেকে পিতৃহারা করেছ। জুলফিকার, এটা তোমার ঘাড়ে বেঁধে নাও। না না, বাঁধতে হবে না। তাহলে ওঠো, বিছানায় শুয়ে পড়ো। আজ রাতে আমার ঘুম হবে না। সে কি, এত রাতে কি এলো? খেয়ে দে, কাজ নেই। কে রে বাবা? সেভিংস ম্যাডাম? ও কি ভেতরে আছে? হ্যাঁ আছে তো, এই শুতে যাচ্ছিল। বেরিয়ে এসো। আমি তো বলছি বেরিয়ে আসতে। বেরো। তুমি এরকম একটা দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ কি করে করলে জুলফিকার? সেভিঞ্চ ম্যাডাম, তুমি বলবে না, আমি বলবো। তোমাকে এত বছর বিশ্বাস করেছি। আমার হাজবেন্ড তো তোমার ধার দেনা সব মিটিয়েছে, ঠিক বলছি তো? হ্যাঁ ঠিক। আর তুমি আমাদের সমস্ত গোপন কথা জানো, তাই তো? ঠিক। তাহলে এসব কি করছো? কর্মচারী হয়ে মালিককে ব্ল্যাকমেল করছো। আমার মেয়েটা বিপদে পড়েছিল, আমার জায়গায় আপনি হলে কি করতেন? আমিও তো সন্তানের। কর্মচারী কর্মচারীর মতোই থাকবে, নিজের সীমা পেরিও না। ও ঘোড়াগুলো ছাড়েনি। তাহলে এটা কে করেছে? আমি জানি না, কিন্তু ও করেনি, ও করতে পারে না। অনেক শুনেছি আমি। যতক্ষণ তোমার মুখটা বন্ধ রাখবে, তুমি আর তোমার পরিবার নিরাপদে থাকবে। মুখ খুললেই ছুঁড়ে ফেলে দেব। আলী হিকমত স্যার আমায় রাখুন বা ছুঁড়ে ফেলে দিন, সেটা ওনার ব্যাপার। আপনাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না ম্যাডাম, আমি বুঝে নেব। কি চিন্তা করব আর কি করব না সেটা আমার ব্যাপার। কর্মচারীর কাছ থেকে সে জ্ঞান নেব না। কে জানে ছেলেটা কোন কুচক্রে পড়ল। এই মেয়েটা এখানে কি করছে? ভেতরে কি অবস্থা কে জানে, অনেকদিন আসা হয়নি। ফাতেমা এখানে মাঝে মাঝে এসে পরিষ্কার করেন। আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না। আমি জানি, থাকতে বললেও তুমি থাকবে না। জেনেব, আজ রাতে অন্তত ঝগড়া করো না। আজকের রাতটা অন্যভাবে কাটাই। এই চৌকাঠের ওপারে আমরা অন্য মানুষ হয়ে যাই। কিভাবে? অতীতের কথা ভুলে গিয়ে ভবিষ্যৎকে অগ্রাহ্য করে, যেন এই রাতই পৃথিবীর বুকে শেষ রাত। দেখো জেনেব, এই রাতটা স্মরণীয় হয়ে থাক। ধরে নাও ঈশ্বর এই রাতটা আজকে আমাদের উপহার দিয়েছেন। এই রাতটা মনে থাকবে। তোমার কি মাথাটা গেছে নাকি ভিমরতি হয়েছে?
আলী হিকমতের স্ত্রী এসেছেন আমাদের এই ছোট বাড়িতে, তারই কিনা গোপন কথা তুমি লুকিয়ে রেখেছ। তুমি লুকিয়ে আড়ি পাচ্ছিলে। তুমি যদি এমন কিছু জানো যেটা স্যারকে ধ্বংস করতে পারে, তাহলে আমাদেরকে গরিবের জীবন কেন দিলে? হ্যাঁ, টাকা কামালে না কেন? তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই? হ্যাঁ, ও না, আমাদের জুলফিকার বাবু তো টাকা কামানো পছন্দই করে না, মোটেই না। এত মহান হয়ে কি পেলে তুমি? তার মানে তুমি আড়ি পাচ্ছিলে? হ্যাঁ, পাচ্ছিলাম। তাও বলো সেই গোপন কথা। তাহলে তো শুনেই নিয়েছো, আর কোনো কথাই রইল না। কি বললে? তার মানে তুমি বলবে না তো? ওরম একটা মহিলা এরকম ভয় পেল তোমার কথায় মেয়ের মাথায় বন্দুক রাখছে, আর এর পেছনের কারণটা আমি জানবো না? ওরা জেনেবকে পছন্দ করে না, অতীতের সবকিছুর জন্য ওকেই দায়ী করে। এছাড়া আমি আর কিছু জানি না। এখন কানের কাছে ঘ্যান ঘ্যান না করে যাও, নিজের কাজ করো। আমি খুঁজে বের করবই। আমি এই বলে রাখলাম। কি হলো, তুমি বসছো না কেন এখানে? ইয়োখান, তোমার ফোনটা একটু দেবে, বাবাকে ফোন করব। জেনেব, তোমার হাত তো দেখছি ঠান্ডায় জমে বরফ হয়ে গেছে। না, অতটা না। ফায়ারপ্লেস আছে? হ্যাঁ আছে, আমি দেখছি। আমি বাইরে গিয়ে কিছু কাঠ নিয়ে আসছি। ততক্ষণ তুমি এটা পড়ে থাকো, কেমন? ইয়োখান, তুমি বাড়ি যাবে না? জেনেব, প্লিজ আমার বাড়ি যেতে পারো না। আমি তোমায় একা ছাড়তে পারবো না। হ্যালো বাবা, শুনতে পাচ্ছ? জেনেব, তুই কোথায় মা? আমি খুব ভয় পাচ্ছিলাম। ওরা বলল নেদ্রেদ ম্যাডাম তোর পেছনে গাড়ি পাঠিয়েছে। ইয়োখান আর আমি ওর বাগানের একটা ঘরে আশ্রয় নিয়েছি। আমি ভালো আছি। তুমি কেমন আছো? কিছু বলেনি তো? আমি ঠিক আছি মা, চিন্তা করিস না। বাবা, সত্যিটা বলো, তোমার গলা শুনে মনে হচ্ছে না তুমি ঠিক আছো। আমার তোকে নিয়ে চিন্তা হচ্ছিল মা। চিন্তা করো না বাবা, দেখো কাল বাড়ি ফিরে আমি তোমায় নিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, সাবধানে থাকিস। আমাদের নিয়ে চিন্তা করিস না। কোনো আলী হিকমত আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি আছি তোর সাথে। ঈশ্বর তোকে জয়ী করুন। আচ্ছা, গোখান কি তোর সাথেই আছে? হ্যাঁ, আমার সাথেই আছে। আমাদের নিয়ে চিন্তা করো না বাবা। একটু স্বস্তি পেলাম। ঘুমিয়ে পড় মা। তুমিও ঘুমিয়ে পড়ো। ফোনটা দেওয়ার জন্য থ্যাঙ্কস। বাবা কেমন আছেন? কেমন আর থাকবেন? সবসময় কেন এরকম হয়? সবসময় আমার সাথে কেন এরকমটা হয় বলো? আমি এমন কি করেছিলাম? ঈশ্বর সবসময় আমার সাথে এরকমটা কেন করে ওখানে?
তোমার বাবা কিছু বলেছেন? তোমার বাবার সাথে যা করেছি তারপর কি মনে হয়? আমি শুধু একটা জিনিসই জানি, এইসব যা কিছু হলো তাতে কিন্তু তোমার কোনো দোষ নেই। ওই বাড়িতে একমাত্র তুমিই মানুষকে মানুষের মতো দেখোই ওখান। জেনেব, আমাদের তো এটা প্রাপ্য ছিল না। যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি। এত কিছুর পর আমি জানি না এসব ভুলতে পারবো কি না। ঠিক আছে, বলো না, তোমায় কিচ্ছু ভুলতে হবে না, কিন্তু ক্ষমা তো করতে পারো। কেন? কারণ মনের মধ্যে ঘৃণা নিয়ে বাঁচা খুব কঠিন। আমাকে নিয়ে কার চাই আসে? আমার। ওয়াশরুমটা কি উপরে? হ্যাঁ, জেনেব, আমি কি হেল্প করব প্লিজ? সেই গানটা একটু গাইবে? তোমার বাবা গাইতেন না? আমাদের বাড়ি থেকে শোনা যেত সেই গান। আমি একা রইলাম ঘাটে, মানুষ বসিল পাটে, আমি তোমার বিনে ঘোর সংকটে না দেখিও
কি হয়েছে মা? তুই এখন কোথায় বাবা? আমি আসছি। তোর আঙ্কেল তোকে দেখতে পাওয়ার আগেই কিন্তু রুমে ঢুকে যাস। কেন? ভাব করছিস যেন জানিস না। আমার ওনাকে কিছু বলার আছে। কি কি বলবি তুই? খুব তাড়াতাড়ি দেখতে পাবে। থ্যাংক ইউ গুলি স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। গলিজারের সাথে আজকাল খুব খুশ গল্প জুড়েছে দেখছি। কি বলতে চাইছো? সেটা তো তুমিই বলবে। কোন দিন দেখা যাবে তুমি ওদের বাড়িতে গিয়ে ওদের সাথে খাওয়া দাওয়া করছো। তুমি কি আমায় ফলো করছিলে? আরে তোমায় কেন ফলো করতে যাব? আমি তো মজা করছিলাম। কি কথা হচ্ছিল শুনি? আমি তোমায় উত্তর দিতে বাধ্য নই। আমার পিছনে টিকটিকি গিরি না করে ছেলেকে সামলাও, তাতেই তোমার ভালো। বোঝা গেল কথাটা? খেয়ে নাও। গুড মর্নিং। ওখানে এলো না যে? একটু পরে আসবে। ও তো জেনেপের সাথে। কি বললে? ও জেনেপকে নিয়ে বাগানে গেছে। সারা রাত দুজনে ওখানেই ছিল। হতেই পারে না। সেলচুক, যতক্ষণ আমি ফিরছি এখান থেকে কোথাও যাবে না। গাড়ি বার করো। আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম। গুড মর্নিং। গুড মর্নিং। খুব চালিয়েছি না রাতে? এখন ভালো লাগছে? একটু। অনেক বছর পর এত ভালো ঘুম হলো। আর তোমার? আমার তো কালকের রাতটা স্বপ্নের মতন লাগছে। স্বপ্নই বটে। স্বপ্ন। খিদে পেয়েছে? একটু। আমারও পেটে ইঁদুর দৌড়াচ্ছে। সো মিস জেনেপ, আজকে আমি তোমাকে পৃথিবীর সব থেকে ভালো টোস্ট বানিয়ে খাওয়াবো। সঙ্গে থাকবে অরেঞ্জ জুস। খাবে তো? ধন্যবাদ শেফ। তাহলে আমি যাই। হ্যাঁ যাও। ঠিক আছে। এটা স্বপ্নই ছিল। কি ভাবছিস জেনেপ? এই স্বপ্ন কখনো সত্যি হবে না। ও ঠিকই বলেছে। কালকের রাতটা সত্যি স্বপ্নের মতোই ছিল।
এটা বাবার গাড়ি না? বাবাই তো। আমার কপালটাই খারাপ। তোকে আমি পুড়িয়ে মারব, শেষ করে দেব তোকে। বাবা! আমরা এখানে। চিন্তা করুন না, উনি ঠিক আছেন। বাবা, চিন্তা করো না, আমি এসে গেছি। তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। জেনিবে একটু সাহায্য করো। তোকে এখন আর চিনতে পারি না। তুই এখন জুয়ায় মেতেছিস, মিথ্যে বলিস। তুই ঘোড়াগুলোকেও ছেড়ে দিলি। এটা তুই করতে পারলি কি করে? আমাকে পারতে হয়েছে। সবার উপরে রেগে থাকিস কেন? আমি সবার ওপরে রেগে নেই, শুধু আঙ্কেলের উপরে। উনি আমায় নিজের গোলাম ভাবেন। একটা ছোট্ট ভুলের জন্য কেউ এমন শাস্তি দেয়? তাহলে তুইও ভুল করিস না, হয়ে গেল। কাল সারা রাত কোথায় ছিলি তুই? সত্যিটা শুনতে চাও? তুই কি এমন করছিস বলতো? ভয় করছে আমার। আমি কাল বাগানেই ছিলাম, দরজার সামনেই বসেছিলাম। সকাল পর্যন্ত? হ্যাঁ, সকাল পর্যন্ত। আমি দেখছিলাম জেনেব কিভাবে ইয়োখানকে ধরে কাঁদছিল, ওর বুকে মাথা রেখে ঘুমোচ্ছিল। সেলচুক, তুই কি? আমি ওকে ভালোবাসি মা, সারা জীবন বেসেছি। কোনো পরিণতির কথা না ভেবেই ভালোবেসেছি। কিন্তু ইয়োখান এসে সবসময় হে ঈশ্বর, ও যেন উল্টোপাল্টা কিছু করে না বসে। আপনার জন্য কফি আনবো ম্যাডাম? না না, এখন কিছু লাগবে না। হ্যাঁ মা। ইয়োখান তুই কোথায়?
এসব কি শুরু করেছিস তুই? হ্যাঁ, বলবি আমায়? মা আমার কথাটা শোনো। আর কি শুনতে বাকি আছে আমার? তোর বাবা রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে গেল, আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। মা একটু শুনবে? না, আমি কোনো কথা শুনবো না। খুব বাড়াবাড়ি করছিস কিন্তু তুই, এবার থাম। মা, বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা এখন হসপিটাল যাচ্ছি। বাবা আমার সঙ্গে গাড়িতেই আছে, আমি হসপিটাল পৌঁছে ফোন করছি। কি? বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে? কি করে হলো এসব? বাবার গাড়ি কোথাও একটা ঠুকে গিয়েছিল, তারপর অজ্ঞান হয়ে গেছে। কপাল ভালো, খুব একটা ক্ষতি হয়নি। তুই ফোনটা তোর বাবাকে দে, আমি এক্ষুনি ওর সঙ্গে কথা বলবো। ফোনটা দে বলছি। তোমাকে বললাম না বাবার জ্ঞান নেই। কিন্তু একটু আগেই তো তুই বললি তোর বাবা একদম ঠিক আছে। কি লুকোচ্ছিস তুই আমার কাছে? ইয়োখান, সত্যিটা বল। মা, বাবা এখন কথা বলতে পারবে না, আমি এখন হসপিটালে যাচ্ছি, পরে কথা বলছি। তুমি পারলে হসপিটাল চলে এসো। ইয়োখান, রাখছি। এই জন্যই সকাল থেকে আমার মনটা এরকম কু ডাকছিল। ফাতিমা, ফাতিমা, এক্ষুনি না আমাকে ডেকে পাঠাও, যাও। দিদি, দিদি কোথায় তুমি? ঈশ্বরে, কি হলো? সেভিঞ্জ, কি হয়েছে? কি হয়েছে আন্টি? তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে দিদি। কি বলছো? ইয়োখান ফোন করেছিল, সামলাও নিজেকে মা। ওকে হসপিটালে নিয়ে গেছে। হঠাৎ করে কোথা থেকে কি হলো বসো, বলো বসো। তো? কেউ একটু জল নিয়ে এসো। বসো এখানে। অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে? সেটাও বলেনি। ইয়োখান শুধু বললো ও এখন ঠিক আছে, হসপিটালে নিয়ে যাচ্ছে ভাইটার ওকে। ভালো মন্দ কিছু হয়ে যায়নি তো? হ্যাঁ দিদি, ইয়োখান তো বললো ঠিক আছে, কোনো বড় সড় দুর্ঘটনা ঘটেনি। এই নাও, তুমি এটা আমি খেয়ে নাও। ইয়োখানকে একটা ফোন করি। আমার কোট আর ব্যাগটা নিয়ে এসো। নামক, নামক কোথায়? ওকে তাড়াতাড়ি গাড়ি বের করতে বলো। ওনার কার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কিছু একটা করুন। পেশেন্টের নাম কি? ওনার নাম হলো আলী হিকমত। এই যে স্যার, আপনি ঠিক আছেন? আলী হিকমত স্যার? ওকে তো ফোনেই পাওয়া যাচ্ছে না, দাঁড়ান আমি দেখছি। দিদি কোথায় যাচ্ছ তুমি? আমিও যাব, আমার ব্যাগটা নিয়ে এসো। আচ্ছা এখন চলুন, দেখি রাস্তায় ফোনে পাই কিনা। আসুন। তোমার স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি চলো নামক, তাড়াতাড়ি। রাস্তায় অ্যাড্রেস জেনে নেবো। দিদি বসেছ? চলো। তাড়াতাড়ি চলো। ফোনটা জাস্ট ধরছেই না, অসভ্য। এদিকে আমি নার্ভাস হয়ে মরছি। এরকম করতে থাকলে সারা জীবনই নার্ভাস থাকবি। অন্ততপক্ষে আমি চেষ্টা তো করে যাচ্ছি মা। আর আমার মনে হয় না ইয়োখান আমাকে ছাড়তে পারবে। মানু, তুই এখন আর ছোট্টটি নেই, কেন বুঝতে পারছিস না? ইয়োখান তোকে চায় না। ও আমাকে ছাড়া থাকতে পারে না। আর সেভিন চান্টি তো বললেন ওকে বোঝাবেন। সেভিঞ্জ বলেছে? হ্যাঁ। দেখ মা, চোখটা খোল। ইয়োখানকে বেঁধে রাখার জন্য তোর সাথে ওরা বিয়ে দিতে চায়। আমরা পার্টনার হওয়ার পর ও ভেবেছে এই বিয়েটা হলেই ওর জন্য সব সহজ হয়ে যাবে। তাহলে এতে খারাপটা কোথায়? এতে খারাপ কিছুই নেই, বরং তোর কাজটাই সহজ হয়ে যাবে। কিন্তু একটা ছোট্ট সমস্যা হবে মা। ইয়োখান, আমি বারবার বলছি, ইয়োখান তোকে বিয়ে করতে চায় না। প্রথমে এটা মানতে শেখ, তারপর না হয় ওকে চেঞ্জ করার কথা ভাবিস। থ্যাংক ইউ মা, বড় হেল্প করলে গো। কিন্তু তোমাকে একটা কথা বলে রাখি, কোনো না কোনো দিন ইয়োখান বাধ্য হবে আমাকে বিয়ে করতে। তুমি দেখে নিও। বুঝতে পারছি না বাবার সাথে এটা হলো কি করে। অবশ্য যা চড়ে গাড়ি চালাচ্ছিল, আমার মনে হচ্ছিল কিছু একটা উল্টোপাল্টা ঘটবে। এতে তোমার কোনো দোষ নেই, এটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ ঠিক, কিন্তু তবুও আমার উচিত ছিল বাবার গাড়ির স্পিড একটু কম করানো। মিস্টার ইয়োখান, বাবা কেমন আছেন? আমি এখনো অ্যাবনর্মাল কিছু দেখতে পাইনি। ওনার কি জ্ঞান ফিরেছে? হ্যাঁ, জ্ঞান ফিরেছে, হঠাৎ করে পড়ে গিয়ে গায়ে একটু লেগেছে আর কি, সেটা এমন কিছু নয়। এরপরে কি করব আমরা জানিয়ে দেবো আপনাদের। ঠিক আছে, ওনার সাথে দেখা করতে পারি আমরা? দেখুন, আমরা সবে টেস্টগুলো শুরু করেছি, রিপোর্টটা হাতে পেয়ে জানাবো আপনাকে। তাছাড়া এই টেস্টগুলো করতে অনেকটা সময় লাগবে, আপনারা চাইলে নিচে গিয়ে অপেক্ষা করতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করো না, উনি ঠিক হয়ে যাবেন।
কাগজগুলো দিয়ে গেলাম স্যার। এটা বার্থ সার্টিফিকেট। এখন থেকে গোখান আপনারই ছেলে। জুলফিকার, আমার দিকে তাকাও। এই রহস্য আমার কাছে সুরক্ষিতই থাকবে। কেউ কখনো জানতে পারবে না যে গোখান আপনার নিজের সন্তান নয়। আমৃত্যু এটা গোপন থাকবে। আমি তো মেয়ের সাথে চলে যাচ্ছি, এটাই জানানোর ছিল। আচ্ছা, কোথায় আসতে হবে? আর একটু আগে হয় না? না না, তা নয়। ঠিক আছে, আমি আসছি। এই নিন স্যার। ধন্যবাদ স্যার। হাকান স্যার, খবর কি? আলিগ মিদের অ্যাক্সিডেন্ট হয়েছে। মরে গেছে? সেটা জানি না স্যার, এখন হসপিটালে। আমাদের লোক খোঁজ নিচ্ছে। পুরো খবর না জেনে আসবে না। ভুল হয়ে গেছে স্যার। খোঁজ নাও। এক্ষুনি খোঁজ নিচ্ছি। তুমি মরবে না আলী ইকবাল, তুমি মরতে পারো না। আমার ঋণ শোধ না করে তোমাকে এত তাড়াতাড়ি মরতে দেব না। প্রথমে তোমায় শেষ করব, তারপর তোমার মেয়েকে। আমাদের দুটো চা দেবেন প্লিজ। জেনেব, তুমি ওখানে গিয়ে বসো, আমি নিয়ে আসছি। ঠিক আছে। ইয়োখান বাবা, মা একটু শান্ত হও প্লিজ। তোর বাবাকে ওরা দেখতে দিল না, বললো কিসব টেস্ট করাবে। কি টেস্ট করাবে? ডক্টর বলেছেন বাবা ঠিক হয়ে যাবে। আমরা যেন কোনো দুশ্চিন্তা না করি। ওরা তো দেখতেই দিচ্ছে না, দুশ্চিন্তা তো বাড়ছে। দেখো আন্টি, বাবার সঙ্গে এখন দেখা করা যাবে না। ডক্টর বলেছেন ওনার এখনো কিছু টেস্ট করা বাকি আছে। টেস্টের রিপোর্ট এলে ডক্টর বাকি সিদ্ধান্ত নেবেন। মন শক্ত করো ভাই। থ্যাংক ইউ ভাই। চলো একটু বসি আমরা। তোর জন্য আমরা একেবারে পাগল হয়ে যাব। তুই বাগানে গিয়ে কি করছিলি? যেদিন থেকে ওই মেয়েটা এসেছে তারপর থেকে একের পর এক ঝামেলা লেগেই আছে। এগুলো কি তোর চোখে পড়ে না বাবা? বাড়িতে সবাই তোমার কথা ভেবে পাগল হয়ে যাচ্ছিল। হ্যাঁ রে ইয়োখান, তোর বাবা তোকে খুঁজছিল। আমরা এই নিয়ে কিন্তু পরে কথা বলবো ইয়োখান, মনে রাখিস। না মা, পরে কেন, এখন কথা বলো। কি করতাম আমি? মাঝরাতে মেয়েটাকে একা ছেড়ে দিতাম? হ্যাঁ দিতিস, তোর কি যায় আসে তাতে? ওকে একা ছেড়ে বাড়ি চলে আসতিস। সেভিঞ্চ, সবাই আমাদের দেখছে। জেনেব, ওই মেয়েটা কি করছে এখানে? মা, একটু শান্ত হও প্লিজ। এই মেয়ে, তুমি কি করছো এখানে? কি করছো তুমি? জানতে চাইছি মা, আমি। অনেক হয়েছে, চুপ করো। সেভিঞ্চ, শান্ত হও, সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। ওনাকে রাস্তায় পেয়েছিলাম, তারপর দুজনে মিলে এখানে নিয়ে এলাম। কত বড় সাহস, চোখে চোখ রেখে কথা বলছে। আমি তো কিছু করিনি, আমি ঘোড়াগুলো ছাড়িনি। আমাকে দোষ না দিয়ে বরং কে ছেড়েছে সেটা খুঁজে বার করুন। মিথ্যেবাদী। আন্টি প্লিজ। মা, এটা কিন্তু হসপিটাল, মনে রেখো। খুব বার বেড়েছে মেয়েটার। কি যে করো না তোমরা। জেনেব, আমি চলে যাচ্ছি। জেনেব প্লিজ বিশ্বাস করো, এসব যা হচ্ছে তা নিয়ে আমিও খুব বিরক্ত। মায়ের এই কথাগুলোর জন্য আমি ক্ষমা চাইছি তোমার কাছে। এতে তোমার কিচ্ছু করার নেই, আমারই এখানে আসা উচিত হয়নি। না, তুমি একদম ঠিক করেছো। সে যাকে, ঠিক হোক বা ভুল, আমি চলে যাচ্ছি। জেনেব প্লিজ দেখো, আমি এখন আমার বাবার অবস্থা নিয়ে খুব চিন্তিত। চাই না তার সাথে তোমার চিন্তাও যোগ হোক। এখানে একটু দাঁড়াও, আমি আসছি। কিন্তু আমি জেনেব, এ নাও গাড়ির চাবিটা রাখো। আমার জন্য অপেক্ষা করো, ঠিক আছে? গুলিজার, গুলিজার,
জুলফিকার, হ্যাঁ? কি করছো তুমি? তুমি বাড়িতেই ছিলে? হ্যাঁ। আমি আমার ওষুধটা খুঁজছিলাম। ওষুধ তো এইখানে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন সরো, আমায় একটু টিভি দেখতে দাও। আমি তো এর আগেও এসেছিলাম তোমায় দেখতে, তুমি ছিলে না। আমি একটু বাইরে গেছিলাম পায়চারি করতে। জেনেব এখনো ফোন করেনি, কে জানে কোথায় আছে, কি করছে। তুমি জানো না বুঝি আজকে কি হয়েছে? কি হয়েছে? আলী ইকমাত স্যারের বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি নাকি উল্টে গেছে। উনি এখন কেমন আছেন? কি করে জানবো? চিন্তা করবেন না, টেস্টের রেজাল্ট আপাতত ঠিকই আছে। যাক বাবা, বাঁচা গেল, ঈশ্বর রক্ষা করলেন। কিন্তু ওনাকে আরেকটু রাখতে চাই, কিছু চেক আপ বাকি আছে। ডক্টর, আমরা কি ওনাকে দেখতে পারি? হ্যাঁ অবশ্যই, যান থ্যাংক ইউ ভেতরে সো যান। মাচ ডক্টর, খুব উপকার করলেন। আয় বাবা আয়। ডক্টর বললেন বাবা ঠিক আছে। কি গো, এখন কেমন লাগছে? হ্যাঁ, ঠিক আছে তো? আমি ঠিক আছে, তুমি চিন্তা করো না। কেমন আছো? তুমি তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে। এত ভয় পেও না, পাপীরা এত সহজে মরে না, আমিও না। পরের বার থেকে গাড়িটা একটু আস্তে চালিও বাবা। চিন্তা নেই, তুই আছিস তো। আমার হীরের টুকরো ছেলে। শিগগিরই সুস্থ হয়ে উঠুন আঙ্কেল। এটা কি করে হলো, আমরা তো কিছুই বুঝতে পারছি না। কিছুই না, সাধারণ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির টায়ার ব্লাস্ট করেছে, তারপর কন্ট্রোল হারিয়ে ফেলি গাড়িটা হঠাৎ করে গাছে গিয়ে ধাক্কা মারে, তারপর কিছু মনে নেই। আমি জানি না গাড়ি থেকে কি করে বেরোলাম। আমি যখন দেখলাম তখন তুমি গাড়ি থেকে অনেকটাই দূরে বসেছিলে, বাবার সঙ্গে তখন জেনেবও ছিল। তোমাকে যদি ও গাড়ি থেকে বের না করতো তাহলে। গাড়িটা পুড়ে গেছে না? সে কি, গাড়ি পুড়ে গেছে? ঠিক আছে সেভিন, শোনো, বাড়ি ফিরেই প্রার্থনা করব, দরকার হলে গরিবদের খাওয়াবো। অনেক হয়েছে, এসব নাটক এবার বন্ধ করো, যাও এখান থেকে। তোমার কোনো কাজ নেই? হ্যাঁ, ও হরি, এখন কি আমি একটু বসতেও পারবো না? বাড়ির সবাই তো হসপিটালে গেছে। না না, আমি তেমন কিছু বলিনি। আমার খুব ক্লান্ত লাগছে, একটা কাজ করো না, আমার জন্য কিছু বানিয়ে আনো না। জুলফিকার, কেন সব সময় টিভি দেখতে বসলে তুমি কিছু না কিছু বলো? ভাল লাগে না আমার একদম। আরাম লাগছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো আছি। স্যার, আপনি কি আমাকে কিছু বলবেন? এখন না। হ্যালো, হ্যাঁ শুক্র বলছি। ভালো আছি। কপালে অ্যাক্সিডেন্ট থাকলে আর আমি কি করব? হ্যাঁ বলুন। শুক্র, একটা কথা বলি, আমাকে কয়েকটা দিনের সময় দিন। আমি জানি একটু দেরি হচ্ছে, কিন্তু একটু ভরসা রাখুন, আমি এখান থেকে বেরিয়ে সব ঠিক করে দেব। ঠিক আছে, রাখছি, ভালো থাকবেন। কিছু করতে পারলে না তো? তোমার কর্মফলে আমি ভুগছি, তোমার জন্য আজকে আমার এই অবস্থা হয়েছে। এভাবে বলো না প্লিজ। সব শেষ, একেবারে শেষ। এখন থেকে তুমি আমার কোম্পানিতে থাকবে না, তুমি বাগানে কাজ করবে। তোমাকে দিয়ে আমি কমলা লেবু চাষ করাবো। নামক, তুমি একটু খোঁজ রেখো তো ঘোড়াগুলো যদি কেউ কিনতে চায়। ঠিক আছে মিস্টার ইয়োখান। ইয়োখান, ঘোড়াগুলোকে তুই প্রাণের চেয়েও বেশি আদর করে আগলে রাখতিস। তাও বেঁচে দেবো, দেখি কি কিনতে আসে। কি বলছিস? তোর এত সাধের ঘোড়াগুলো বিক্রি করে দিবি? ওদের ছাড়া তুই থাকবি কি করে? সব এই মাথা মোটাটার জন্যে। যা হবার হয়ে গেছে বাবা,
এই সিদ্ধান্তটা আমার। কাউকে তো প্রবলেমটা সলভ করতে হবে, তাই না? আমরা কি এই ব্যাপারে কথা বলা বন্ধ করতে পারি? হ্যাঁ ঠিক বলেছিস, ডাক্তার কথা বলতে বারণ করেছে। দিদি তুমি যাও, কিছু হলে আমি খবর দেব। বিশ্রাম নাও। ইয়োখান তুইও গিয়ে রেস্ট নে। সরি, তোমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম। আমিই বা কেন দাঁড়িয়েছিলাম জানি না। তোমার বাবা কেমন আছেন? এখন ভালো, আর একটু ভালো হলেই ছেড়ে দেবে। আশা করছি তাড়াতাড়ি সুস্থ হবেন। আমিও তাই চাই। চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। জেনেব, আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু আমার মনে হয় তোমার রাগ ছেড়ে দেওয়া উচিত। এমনি তো ফার্মের সবাই এখন এখানে এসে গেছে। আমি তোমায় প্রমিস করছি, আমরা একসাথে যাব, একসাথেই আসবো। এসো। তুমি কি ঘোড়ার আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়েছিলে? কি বললে? বাবার অ্যাক্সিডেন্টের কথা বলছিলাম। হঠাৎ মনে হলো এত ভূমিকম্প হলো। তুমি আমার বাবাকে বাঁচিয়েছো জেনেব। কিছু যায় আসে না, উনি বেঁচে আছেন এটাই অনেক। যায় আসে আমার কাছে, এতে সবকিছু পাল্টে যাবে। দেখো, বাবা যদি জানতে পারে যে উনি আমায় ক্ষমা করে দেবেন? আমি যখন কিছু করিনি তখন ক্ষমাটা কিসের জন্য করবেন? তুমি আমার কথাটা তো আগে শোনো। না, কি বলতে চাইছো? আমি ওনার কাছে ক্ষমা চাইতে পারবো না। জেনেব, ইয়োখান প্লিজ এই টপিকটা নিয়ে এখন কথা না বলি। এই নাও, তোমার জন্য অরেঞ্জ জুস নিয়ে এসেছি, খেয়ে নাও। সেভিঞ্জ, এখানে একটু বসো। কি হলো? সেই রাতে তুমি কি সত্যি ওই মেয়েটাকে দেখেছিলে ঘোড়াগুলো ছাড়তে? এটা কি এখন বলার কথা? যা জানতে চাইছি উত্তর দাও। অবশ্যই, আমি নিজের চোখে দেখেছি। তাছাড়া এরকম অসভ্যের মতো কাজকর্ম আর কেই বা করতে পারে? কিন্তু আমার মনে হয় এর পিছনে অন্য কারো হাত রয়েছে। না, তুমি ভুল ভাবছো, এটা ওই মেয়েটাই করেছে, অন্য কেউ নয়। আর তুমি এখন এসব নিয়ে কথা বলছো কেন? ইয়োখান তো সেদিন সবকটা ঘোড়াই ফিরিয়ে এনেছে। তুমি এখন এসব বাদ দাও আর জুসটা খাও না, বিশ্রাম নিতে হবে। আচ্ছা, তুমি ঠিক কোন সময় মেয়েটাকে দেখেছো এই কাজটা করতে বলো? সেদিন সন্ধ্যাবেলা আমি যখন রান্নাঘরে দুধ গরম করতে ঢুকলাম, তারপরে সোজা পয়েন্টে আসবে। আমি জানতে চাইছি কোন সময় ওকে দেখেছো তুমি। দিনলিপি লিখতে বলিনি। একটু ধৈর্য ধরো না, বলছি তো। আমি তো তোমাকে বলছি, যখন দুধটা গরম করতে গেলাম তখন দেখলাম ঘোড়াগুলো এদিক ওদিক পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিল। জেনেব তাকিয়ে দেখলো আর তারপর ওখান থেকে হেঁটে চলে গেল নিজের ঘরে। ছাড়ো না এসব, নাও খেয়ে নাও। আমি এখন কমলার হিসেব করব? এটার মানে তো উনি আমাকে কোম্পানি থেকে ফায়ার করেছেন। ওর এখন মাথা গরম। কি বলতে কি বলেছে? এই জিনিসটা এতটা সোজা নয় মা। তোরও তো দোষ আছে, বল। টাকাটা সত্যি চুরি হয়েছে মা, আমি মিথ্যে বলছি না। এমন গায়ে মাখলি, ঘোড়াগুলোই ছেড়ে দিলি। আমার গায়ে লেগেছে কারণ উনি আমাকে চোর বলছিলেন, সেই জন্য আমি ঘোড়াগুলো ছেড়েছি। খুব ভালো করেছো। সেভিন সব জেনে গেছে, এখন লেজে খেলাবে, শেষ করে দেবে আমাদের। কি হবে শুনি? থাকতে দেবে না? তোর আঙ্কেল জানলে কি ভাববে বলতো? না মা, তুমি জানো উনি কি ভাবেন? ওনার কাছে শুধু ওনার ছেলে আর প্রপার্টি প্রিয়। ওনার ভাগ্নে বোন কি করছে তাতে কিচ্ছু যায় আসে না।
উনি আমাদের ব্যাপারে একটুও ভাবেন না। এই প্রপার্টিতে আমারও শেয়ার আছে। আমি কি করছি? অপেক্ষা করছি একদিন তুই সবকিছুর মালিক হবি। যখন থাকতে সেটা কোনোভাবেই সম্ভব নয়। ওখানের এসব কিছু চাই না, ও চলে যাবে। নিজের ভালোটা কেন বুঝছিস না? আমায় বাচ্চা পেয়েছো? হ্যাঁ, দুধের শিশু। হ্যাঁ, শিশু, অবোধ শিশু। কিচ্ছু জানিস না তুই। একদিন ওখান ঠিক চলে যাবে, তখন এখানে রাজত্ব চলবে তোর। তুই শুধু মাথা ঠান্ডা রাখ, ওই কথাটা ভুলে যাস না, যে সয় সেই রয়। আমি ফাতিমাকে বলছি কিছু রান্না করতে। যাও, আমি একটু বাবাকে দেখে আসি। একটু পরে আসছি। ঠিক আছে। বাবা, মা আমার এখন কেমন আছো? আমি ঠিক আছি। তোকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল। তুমি নিশ্চয়ই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা শুনেছো? হ্যাঁ, উনি এখন কেমন আছেন? ঠিকই আছে। ওই লোকটাকে নিয়ে কথা বলতে ভালো লাগছে না। তোমার জিনিসপত্র গুছিয়েছো? জেনেব, আসলে আমার কয়েকটা কাজ বাকি আছে, তারপরে আমরা যাই। এখন তোমার কি কাজ বাবা? কয়েকজনের সঙ্গে দেখা করার আছে। তোকে না হয় আমি পরে সব খুলে বলবো। বাবা প্লিজ তাড়াতাড়ি ফিরে এসো, আমার এখানে এক মিনিটও থাকতে ভালো লাগছে না। সন্ধে অবধি সময় দে, আমি এসে সব বলছি। তুই যা। ঈশ্বর যেন স্যারকে তাড়াতাড়ি ভালো করে দেন, ওনাকে যেন আরো অনেক বছর আয়ু দেন। থ্যাংক ইউ মিস ফাতিমা। বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ, খিদে তো পাবেই। দাঁড়ান, আমি কিছু বানিয়ে দিচ্ছি। এত দৌড়াদৌড়ি করলে খিদে পাবে না আবার। তা ঠিক। ঠাম্মা, কি হয়েছে সোনা, তুমি উঠে পড়লে কেন? আমি একটা খুব বাজে স্বপ্ন দেখেছি ঠাম্মা। আমি দেখলাম ঘোড়াগুলো আমার দিকে তেড়ে আসছে আর একটা লোক ওদেরকে তাড়া করছে। হে ঈশ্বর! কে ছিল লোকটা তাজি? সেদিন যখন ঘোড়াগুলোকে কেউ একজন ছেড়ে দিল না, সেদিন থেকেই ও বলছে ও যেন কাকে একটা দেখেছে ফার্মের ভেতর। তাজি, একটু এদিকে এসো তো। তুমি কি দেখেছিলে? আমি দেখলাম একটা লোক। ও কি পড়েছিল? ও প্যান্ট পরেছিল, কালো রঙের প্যান্ট, কিন্তু আর কোনো মুখ আমি দেখতে পাইনি। বাচ্চা মানুষ নিশ্চয়ই বানিয়ে কিছু বলছে। না ঠাম্মা, আমি বানিয়ে বলছি না, আমি দেখেছি আর খুব ভয়ও পেয়েছি। তাজি, তুমি জানো না আমি জিম করে অনেক স্ট্রং হয়ে গেছি? হ্যাঁ জানি। তাহলে এখন আমি তোমার সঙ্গে যাব আর ওই লোকটাকে তাড়িয়ে দেব। আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তুমি চলে যাবার পর? তখন আমি তোমার জন্য কাউকে রেখে যাব, কেমন? ওর ভয়টা কাটানোর জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ফাতিমা। আমরা সন্ধ্যের আগে বেরোবো কিন্তু, ঠিক আছে বাবা? হ্যাঁ রে মা, ততক্ষণে চলে আসবো। আরে বাবা, তুমি এসেছো, এসো এসো। বাবা একটুখানি কাজে বেরোচ্ছে। বুঝলাম না। কি যেন কাজ আছে বলছিল, সন্ধ্যের মধ্যে চলে আসবে বললো। আচ্ছা। আমার মেয়েটা তোমার সাথে আছে দেখে আমি অনেক নিশ্চিন্ত। ওর খেয়াল রেখো। ঠিক আছে আঙ্কেল। আমাদের যেতে হবে। ওকে বাবা শোনো, আমি কিন্তু তোমার ফোনের অপেক্ষায় থাকবো, মনে করে ফোন করবে। ঠিক আছে, আমি বেরিয়ে ফোন করব। আসছি। আচ্ছা ঠিক আছে মা, যদি কোনো সমস্যা হয় জানিও আমাকে। কি হয়েছে, তুমি হসপিটালে যাবে না? না, এখন দরকার নেই। বাবা ঠিক আছে, এখন ঘুমোচ্ছে। তাহলে আমরা খেয়ে নিই। তোমায় কি করে না বলি। ঠিক আছে, বসো।
ভাবলাম তোমার ঠান্ডা লাগছিল। খাওয়া রেডি হয়ে গেছে, চাইলে ঘুম থেকে উঠেও খেতে পারো। না, এখন ঘুম পাচ্ছে না মা। চলো তাহলে খেয়ে নি, তোমাকে তো বেরোতেও হবে। সেভিঞ্চ আন্টি, আমি সত্যিই অনেক দুঃখিত। আপনার সাথে ফার্মেই দেখা হবে। ঠিক আছে। দেখলে শেষমেশ আমার কথাই মিলল তো। ওদের বাড়িতে একটা ঝামেলা হয়েছে, সেই জন্য তো ইউখান আমার কল রিসিভ করছে না। ঠিক আছে, তৈরি হ, গিয়ে হাজিরা দিয়ে আয়। জেনেব, কিছু খাচ্ছ না কেন? খিদে পাইনি? ইচ্ছে করছে না। জেনেব, কি ভাবছো তুমি? বাবাকে তো বলে দিলাম চলে যাব, কিন্তু থাকবো কোথায়? কোনো ঘরেরই তো ব্যবস্থা হয়নি। জেনেব, এসব নিয়ে তুমি ভেবো না, আমি দেখে নিচ্ছি। ফাতিমা থাকলে কি বলতে জানো? কি বলতো? মনের কষ্ট আর পেটের কষ্ট দুটো আলাদা, তাই পেটকে কষ্ট দিও না। কেন? হ্যাঁ মা, বলো। কি? মা বাবা এখনো সুস্থ হয়নি? ডক্টর কি বলেছে? ঠিক আছে মা, আচ্ছা ঠিক আছে, আসছি। বাবা হঠাৎ করে বাড়ি যাওয়ার জন্য জেদ ধরেছে। তুমি যাও। তোমার কি কিছু লাগবে? না। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসছি। ঠিক আছে। যদি চোখে ঝাপসা দেখেন বা শ্বাস নিতে কষ্ট হয়, দেরি না করে হসপিটালে নিয়ে চলে আসবেন। ঠিক আছে ডক্টর। আপনাকেই দায়িত্ব নিতে হবে। উনি তো আমাদের কথা শুনতেই চান না। ওনাকে দেখবেন। ধন্যবাদ ডক্টর, ধন্যবাদ। চলিও খান। কি করছো তুমি? না, কিছু না। এটা কি? ও, এটা এটা তো ফার্মে পেয়েছিলাম, ভাবলাম কাজে লাগবে তাই নিয়ে এলাম। তোমার এই জঞ্জাল গোছাতে গোছাতে আমার জীবন শেষ হয়ে গেল। কতবার বলেছি বাড়িতে জঞ্জাল আনবে না। আচ্ছা, ওকে ডিসচার্জ করেছে, খুব ভালো। আরও একটা ব্যাপার আছে স্যার। সেটা কি? ওদের ঘোড়াগুলোকেও মাঝরাতে ছেড়ে দিয়েছিল। কে? জানি না, কিন্তু আলী হিকমত জুলফিকারের মেয়ের ওপর খুব চিৎকার করছিলেন। তারপর জুলফিকার সবার সামনে আলী হিকমতকে হুমকি দেয়। কি বলেছে জুলফিকার? বলে যে সব নাকি বলে দেবে। কি বলে দেবে? সেটা তো জানি না, আমি এটুকুই শুনেছি। পুরো কথাটা একবারে বলতে পারো না? তারপর ওকে বের করে দেয়, আর তারপর জুলফিকারের সঙ্গে কথা বলে বিষয়টা মিটমাট করে নেয়। ঠিক আছে, এখন যাও। জুলফিকার, তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো, মাথা মোটা একটা। এসো, তোমার সঙ্গে একটু কথা আছে। বাইরে এনে বসেই রেখেছো, আবার কিছু বলছো না। দেখো, ভালো মন্দ যাই হোক, আমরা তো 22টা বছর কাটালাম। এখন আমাদের দুজনেরই একটু শান্তি প্রয়োজন। কি বলতে চাইছো তুমি? আমরা জেনেভের সঙ্গে চলে যাব। কি? আমি কোথাও যাব না, ওই বজ্জাতটার সাথে তো নই। আরে বাবা, একটু শান্ত হও না। আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। এখানে থাকাটা আমাদের পক্ষে নিরাপদ নয়। যতদিন তোমার মেয়ে এখানে আসেনি আমরা সবাই নিরাপদেই ছিলাম, কিন্তু
ওই বচ্চাটা এসে আমাদের জীবনটা একেবারে তছনছ করে দিল। মাথা মোটা কোথাকার। তুমি আমার ফোন তুলছো না কেন? আমাকে ছেড়ে ইয়োখানের কাছে যাবে তো? আমি কি বোকা, তাই না? সারা জীবন বোকাই রয়ে গেলাম। সবকিছুর জন্য তুমি দায়ী আলী হিকমত। সব তোমার জন্য হয়েছে। আজকে আমার এই অবস্থা শুধু তোমার জন্য। তুমি আর তোমার ছেলে আলী হিকমত। চুপ কর সেলচুক, বোকা ছেলে একটা, সব নষ্ট করে দিবি। এত চেঁচানোর মতো কি হলো? আজ থেকে তুই আমাকে না জানিয়ে বাথরুমেও যাবি না। দিন খোড়া থেকে গাধা হয়ে যাচ্ছিস। আমাকে না জানিয়ে ঘরের বাইরে একটা পাও রাখবি না। ওয়েলকাম ব্যাক স্যার। থ্যাংক ইউ। কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক স্যার। ভালো আছেন তো স্যার? কেমন আছেন স্যার? ভালো আছি। ছাড়ো না, লাগবে না, আমি যেতে পারবো। ছাড়ো। এখন কেমন আছো তুমি? দেখতে পাচ্ছ তো, ঠিক আছে। আমি তো ভাবলাম ওরা এত তাড়াতাড়ি ডিসচার্জ করবে না। আমাদের কথা শুনতেই চান না। ওখানে একটু আমার সাথে হয়তো। ওর কি হয়েছে? এত ক্ষেপে আছে কেন? আমি জানি না, সেই কখন থেকে একটা কথাও বলছে না। ওর মাথায় যে কি চলছে কে জানে। আমাকে বল, ওই মেয়েটাকে নিয়ে বাগানে কি করছিলি? রাতের অন্ধকারে একা একটা মেয়েকে আমার কি রাস্তার মাঝখানে ছেড়ে দেওয়া উচিত ছিল? তুমি হলো কি সেটাই করতে না? না, করতাম না। ও জেনে বুঝে সব করেছে। এটাই তোমার প্রবলেম। তুমি ভুল বলছো। ও এমন কিছু করেনি যার জন্য তুমি ওর মাথায় বন্দুক ঠেকাবে। বাবা, তুমি কোনো প্রমাণ ছাড়াই বিচার করছো। জেনেব নির্দোষ। তুই কার কথা বিশ্বাস করিস? হ্যাঁ, তোর মায়ের না ওই মেয়েটার? বুঝেছি। তুমি দেখো বাবা, আমি প্রমাণ করে দেব। জেনেব সেই ছোটবেলাতেও নির্দোষ ছিল আর আজও আছে। ঠিক আছে, প্রমাণ করে দেখা, সেদিন বিশ্বাস করব তোর কথা। কেউ কি ভেতরে আসতে বলেছে? স্যার, মিস্টার ইয়োখান বলেছিলেন যে। কি বলেছিলেন বলো? কয়েকজন এসেছে ঘোড়া কিনতে। দাঁড়াও না, আমি আসছি, চলো। কংগ্রেচুলেশনস। এদিকে এসো। সব ঠিক আছে স্যার। এসো, শোন, এসো এসো এসো, চলো
এসো এসো। কিরে ওঠ ওঠ! কি করছোটা কি? ঘোড়াগুলো আর আপনার নয়, আমরা যা ইচ্ছা করব। না করতে পারো না। তোমরা কেউই ঘোড়াগুলোর আসল মূল্য বোঝনি। শুধু টাকা দিয়ে কিনলেই ঘোড়া আপন হয় না। ওদের গায়ে হাত তুলবে না কিন্তু, মনে থাকে যেন। নামক, ঘোড়াগুলোকে ঢুকিয়ে দাও। এদের দ্বারা কিচ্ছু হবে না। নাটক করছে নাকি? চল। এসো। সেলচুকিক সাহায্যের যোগ্য নয়, জানিস তো? আমি এটা সেলচুকের জন্য করিনি, তুমি ভালো করেই জানো। ওদের প্রত্যেকের নাম তুই নিজে রেখেছিস। ওদেরকে জঙ্গল থেকে এনে তুই বড় করেছিস। তোমার কাছে শিখেছি। সেই ছেলেই এখন বাবার ভূমিকা নিচ্ছে। তুমি আমার বাবা, আমি তোমার ছেলে, এটুকুই। ঠিক বলেছিস, ঠিক। তবু কাজটা তুই একেবারেই ঠিক করিসনি। বাবা, আমাকে তোমার জন্য কিছু অন্তত করতে দাও। এটা আমার সিদ্ধান্ত। আমাদের খারাপ সময় চলছে, আর সেটা থেকে বেরোনোর জন্য আমার এটি ঠিক মনে হয়েছে। মা, আমি স্বপ্নে কি দেখি জানো? তুমি আমার সাথে খেলছো। যখন ছোট ছিলাম প্রতিদিন ভাবতাম তুমি হয়তো একদিন ঘুম থেকে উঠে আমাকে জড়িয়ে ধরবে। আমিও না। মা, আমি চলে যাচ্ছি। জানি না কবে ফিরবো। যেতে মন চাইছে না, কিন্তু না খেয়ে থাকতেও পারছি না। কি করে যাব? তোমায় ছেড়ে যেতে যে মন চাইছে না। কি করব আমি? কি চাই? আলী হিকমত, আমি শুনেছি তুমি নাকি নিহাতের কাছে ধার করেছো। প্রমাণ কিন্তু আমার হাতে আছে। কি চাই তোমার? তোমার ঋণের কাগজপত্রগুলো আমি দেখেছি, সেটা জানানোর ছিল। এবার দেখবো মিস্টার আলী হিকমত তুমি কি করো।
আরে এ তো ইয়োখান দেখছি। তোমাকে এখানে দেখবো আশাই করিনি। এসো এসো, প্লিজ বসো। কি করছেন আপনি? কেন, আমি কি করেছি? খুব ভালো করেই জানেন যে আপনি কি করেছেন। বোকা সাজার চেষ্টা করবেন না। আমি তোমার ঘোড়া কিনেছি বলে খারাপ লেগেছে? তুমি যদি বিক্রি না করতে আমি কিনতাম কি করে? তবে বলতেই হবে তোমাদের ঘোড়াগুলো কিন্তু অসাধারণ দেখতে। আমাদের উপর এত রাগ কেন? মানে তুমি অতীতের ঘটনা জানো না? হ্যাঁ, না জানারই কথা। তোমার বাবা তো লজ্জায় বলতেই পারবে না। কি নিয়ে কথা বলছেন? দেখুন, সমস্যা যাই থাক না কেন সেটাকে সলভ করতে হবে, নয়তো তুমি কিছুই করতে পারবে না। খেলা অনেক আগেই ঘুরে গেছে। ঠিক আছে, ঘোড়াগুলো সামনে রাখুন। আমি আমার ঘোড়াগুলোকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে যাব। তোমার ঘোড়া তুমি নিয়ে যাও ইয়োখান, কিচ্ছু যায় আসে না। 22টা বছর অপেক্ষা করেছি, তোমাদের সর্বশান্ত করেই দম নেব। মিস্টার আলী হিকমত, তুমি আমার সামনে মাথা নোয়াবে, নোয়াতেই হবে। ধরে বলো আমি ইজমিরে আছি। মিস্টার নিহাতের অফিস থেকে বলছি, উনি ইজমিরে গেছেন। মাথা মোটার বাচ্চা, তোর বস ইজমিরে গেছে আর ফোনটা অফিসে ফেলে গেছে? হ্যাঁ, ফেলে গেছেন। ওনার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ওই বেঈমানটাকে বলে দিস, ওকে যেই দেখতে পাবো গুলি করব। নামক! স্যার, একটু কথা ছিল। কে? একান্তে। দাঁড়াও, আসছি। চলো, বলো। স্যার, আমায় ক্ষমা করবেন। তুমি আবার কোনো প্ল্যানিং করছো? দেখো, তোমার এই খেলায় আমি ক্লান্ত, আমায় একটু শান্তি দাও। আমি আমার মেয়েকে ছেড়ে থাকতে চাই না। ঠিক করেছি সমস্ত কাগজপত্র নিয়ে চলে যাব। জুলফিকার, আবার ষড়যন্ত্র করছো? দেখো, আমি কিন্তু খুন করে ফেলবো, ছাড়বো না তোমাকে। কি দেখছো? তোমাকে আমি পরে দেখে নিচ্ছি, আর নয়। নামক! চলো তাড়াতাড়ি। ক্ষমা করবেন স্যার। আপনি চান বা না চান আমি আমার মেয়ের সাথেই থাকব। আমার কি সৌভাগ্য! আশা করছি বিরক্ত করিনি। না না, কি যে বলেন, বিরক্ত করবেন কেন? এখানে আপনারা যখন ইচ্ছে আসতে পারেন। আঙ্কেলের কথাটা শুনে খুব খারাপ লাগলো। ফুলগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। বসুন না, দাঁড়িয়ে কেন? আমার তো বিশ্বাসই হয়নি। ভেবেছিলাম সময় লাগবে, কিন্তু উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজও শুরু করে দিলেন। উনি তো এইরকমই, শরীরের চেয়ে কাজের গুরুত্বই ওনার কাছে সবসময় বেশি। ঈশ্বরের আশীর্বাদে এ যাত্রায় বেঁচে গেলেন। ইয়োখানকে দেখতে পাচ্ছি না আন্টি। ইয়োখান তো জেনেফের সাথে বাগানে গেছে। জেনেব তো চলে গেছে, তুমি এসব কি বলছো দিদি? না, যায়নি, ফাতেমাই বলল। জুলফিকারের কি হয়েছে বলো তো? আমার মনে হয় ও পাগল হয়ে গেছে দিদি, আমার কথা ভাবছেই না। ভাবুক না ভাবুক, জাহান্নামে যাক। দেখ গুলিজার, এসবের থেকে মন সরাতে কাজ কর। কে এসেছে জানো? বানু, একদম সেজে কুচে। ইয়োখান তো নেই, রুগী এসেছে ডাক্তারকে দেখতে, কিন্তু ডাক্তারই নেই। আমার যে কি মজা হচ্ছে, মনে হচ্ছে আনন্দ হচ্ছে, আমি পাগল হয়ে যাব।
গুলিজার, দেখ আমার একটা কথা শোন। জুলফিকার এই ফার্ম ছেড়ে যেতে পারবে না, ও থাকতেই পারবে না। তারও তো কি যায় আসে, আমি ওসব নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি। ফতেমা দিদি, আমি না এগুলো ভেতরে নিয়ে যাচ্ছি। আরে দাঁড়া, এটা দাও। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা। আমি আসছি। দেখে, 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 গুলিজার, দেখে। তুমি একটু নিয়ে যাবে দিদি? যাকে, ও তো এখন হসপিটালে গেছে ওর বাবার টেস্টের রিপোর্ট আনতে। আশা করছি সব রিপোর্ট যেন ভালোই আসে। ঈশ্বর নিশ্চয়ই আলী হিকমতের পাশে ছিলেন, সেই জন্যই এত বড় একটা অ্যাক্সিডেন্টের পর সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরে এসেছে। আজকে এখানে এসে খুব ভালো লাগলো। বানু, আমাদের এখন যেতে হবে। এক্সকিউজ মি। এখনই চলে যাবেন? একটু দাঁড়িয়ে যান, চা দিতে বলছি। ফতেমা, আজকে ওরা পেস্ট্রিও বানিয়েছে, চায়ের সাথে খেয়ে যাবেন। কিন্তু কথা আছে, রোগীদের বাড়িতে খেতে নেই, তাতে রোগ ছড়াতে পারে। আমরা এখন আসি। আবার বানু, চল। আসবেন কিন্তু, আমি রিকোয়েস্ট করছি। আলী হিকমত সুস্থ হলে আবার আসবোক্ষণ। ওকে, আসুন, প্লিজ আসবেন। মা, আমি একটু বাগানে যাচ্ছি ওই মেয়েটার সাথে কথা বলতে। কি কথা বলবি? ওকে কিছু প্রশ্ন করব। তুই কি লজ্জা শরমের মাথা খেয়েছিস? মা, তুমি এর মধ্যে ঢুকো না। বানু, দেখো, ওই মেয়েটাকে যদি নিজের জায়গাটা বুঝিয়ে না দিই, আমার শান্তি হবে না। ওই ছোট লোকের বাচ্চাটাকে আমাকে বোঝাতেই হবে যে ও আমার জিনিসে হাত দিয়েছে। তো যেখানে খুশি যা, যাওয়ার আগে আমাকে শপে নামিয়ে দে। ফিরে কিন্তু কাঁদতে বসবি না। তোকে আমি আর কিচ্ছু বলবো না। তুমি এসব কি করছো দিদি? তুমি কি চাও বলো তো? হ্যাঁ, তুমি কেন চাও না ইয়োখান আর বানুর বিয়েটা হোক? ওদের বিয়ে তো এমনিই হবে না। আমি তো ভাবলাম সেই কথাটা তুমি মনে মনে স্বীকার করে নিয়েছো। এরকম দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করবে আমি ভাবতেও পারিনি। ইয়োখান বানুকে চায় না, আর তুমি সেটা দেখেও না দেখার ভান করছো। তুমি কিছু দেখতে চাইছো না মানে কি? কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। তুমি জানো আমি কি বলতে চাইছি? যদি ভুল করেও তোমার ভাই জানতে পারে যে সেদিন সেলচুকি ঘোড়াগুলো ছেড়েছিল, সেলচুকের কি অবস্থা হবে ভাবতে পারছো? আমিও একটা বিষয় নিয়ে খুব ভাবছি, কখন কি হবে। যখন ভাই জানতে পারবে এটা সেলচুক করেছে, আর ও এতদিন ধরে কিনা সেই মেয়েটাকে দোষারোপ করেছে যে কিনা ওর প্রাণ বাঁচিয়েছে। হ্যাঁ, ভাবলাম সামনাসামনি কথা বলেই আসি। কি ব্যাপারে? তুমি তোমার মতন মেয়ে ইয়োখানকে আমার থেকে ছিনিয়ে নেবে? ইয়োখানকে ছিনিয়ে নিয়েছি কিনা জানি না, কিন্তু এটুকু জানি যে তোমার পার্সোনাল ম্যাটারে আমি নাক গলাতে চাই না। কি অদ্ভুত, তুমি তো অজান্তে সেটাই করছো। একটা কর্মচারীর মেয়ে মালিকের ছেলের স্বপ্ন দেখছে, ভুলে গেছো? তোমার এই স্বপ্নের গল্পে কিন্তু একটা ভিলেন আছে, আমি। দেখো বানু, তুমি সুন্দরী, বড় বাড়ির মেয়ে, একদিন ঠিক সুখী হবে। এক কর্মচারীর মেয়ে তোমাকে এটুকুই আশীর্বাদ করতে পারে। ছোট লোক, নির্লজ্জ মেয়ে, তুমি তো এখানে আটকে পড়েছো, তাই না? আমি আটকে পড়ি বা না পড়ি সেটা নিয়ে তোমার না ভাবলেও চলবে। অ্যাকচুয়ালি কি জানো তো, তুমি আমায় অপমান করলে আমি কিন্তু আর সহ্য করব না। অপমান তো শুরুই করিনি। পারবেও না। নিজের সম্পর্ক বাঁচাতে যদি এতই মরিয়া হও, ইয়োখানের সাথে গিয়ে কথা বলো। তুমি এখানে কি করছো? আমি শুনলাম জেনেব নাকি চলে যাচ্ছে। তুমি নিশ্চয়ই ওকে গুড বাই বলতে আসোনি? না, আসেনি ওখান, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। তুমি আমার ফোনটা কেন ধরছো না? সময় পেলে ঠিক ধরতাম। বোঝা গেল বানু। এখন প্লিজ যাও।
আমি 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 তো শুধু তোমাকে উল্টোপাল্টা কিছু বলেনি তো? ও কি বললো তাতে আমার যায় আসে না। আসলে ও খুব কনফিউজড একটা মেয়ে। এটা তোমাদের প্রাইভেট ম্যাটার, আমাকে কিছু বলার দরকার নেই। জেনেব, আমি তোমাকে আগেও বলেছি বানুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ইয়োখান, আমার সত্যি এসব শোনার সময় নেই। ঠিক বলেছ, আমারও নেই। চলো। কোথায় যাব? কোনো প্রশ্ন না, চলো। তুমি ভেবেছ আমি ভয় পাব? আমি আলী হিকমত, আমার ভয়ে সবাই কাঁপে। আমি তোমায় আপাদমস্তক চিনি আলী হিকমত। তোমার কি আছে কি নেই, তোমার ফার্ম, তোমার ব্যবসা, সব। আস্তানের ব্যাপারটা বলবো, শুনবে? তোমাকে দেখে আমার খুব করুণা হয়, জানো তো। পথে বসতে চলেছ যে। শোনো, আমি তোমার সাবধান করছি, এসব থামাও। তুমি এখন কাঙাল, সারা জীবন কাজ করলেও তোমার ঋণ তুমি শোধ করতে পারবে না। এগুলো নিয়ে কাগজগুলো দাও। এগুলো বুঝি ঘোড়া বিক্রির টাকা? এগুলো নিয়ে কাগজগুলো দাও। এটুকু টাকায় তো তোমার অর্ধেক ঋণও শোধ হবে না আলী হিকমত। তুমি কি আমাকে লুট করতে চাইছো? হ্যাঁ, তোমার সবকিছুই আমার চাই। তুমি আমার সাথে যা করেছো তার 1000 গুণ আমি তোমায় ফিরিয়ে দেব। আমি এমন কি ক্ষতি করেছি তোমার? তুমি তো খুব ভালো ঠাট্টা করো দেখছি আলী হিকমত। নাকি তোমার স্মৃতি লোপ পেয়েছে? পাপের ঘোড়া পূর্ণ হলে মানুষের সাথে বুঝি এরকমই হয়, তাই না? তুমি কি বলতে চাইছো হাকান? আমি বলতে চাইছি, তুমি আমার দাদাকে মেরেছ, আমার বৌদি নেদ্রতের সাথে হাত মিলিয়ে জায়গা জমি ছিনিয়ে নিয়েছ। মনে পড়লো কিছু, নাকি আরেকটু মনে করা বল হিকমত? সেদিন তো দাদার গাড়ি ওড়ানোর সাথে সাথে তোকেও শেষ করে দেওয়া উচিত ছিল। এরকম অনেক ইচ্ছাই তোমার অপূর্ণ থাকবে। আমি তোমার উপর আর তোমার মেয়ের উপর যেভাবেই হোক প্রতিশোধ নিয়েই ছাড়ব। তোমার কোনো কিছুই আস্ত রাখবো না। তোকে আমি খুন করব, কেউ বাঁচাতে পারবে না তোকে। নাও, নাও, শুট করো। শুট করো আলী হিকমত, মেরে ফেলো আমাকে। এত সহজে তোকে মারবো না। তুমি বাড়ি যাও, আমি পরে আসছি।
মনে পড়ছে? হ্যাঁ পড়ছে বই কি, ছোটবেলায় আমরা এখানে কত আসতাম তাই না? তোমায় খুব মিস করছি বাবা। বানু, আমি এসে গেছি। বানু, তুই কি ওই মেয়েটার সাথে দেখা করতে গেছিলি? প্রিয় মা, যখন তুমি এই চিঠিটা পড়বে অনেক দেরি হয়ে যাবে। আমি জানি তুমি আমাকে কখনো ক্ষমা করবে না, কিন্তু কি করব বলো, আমি যে ইয়োখানকে নিজের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি। আজকে আমি আবার বুঝতে পারলাম যে আমি ওকে হারিয়ে ফেলেছি। ভালো লাগছে না মা, ওকে ছাড়া আমি জানি না আমি কি করে বাঁচবো। আর পারছি না মা, আমি চললাম। তোমার অপদার্থ অবদ্ধ মেয়ে বানু। আমার খুব চিন্তা হচ্ছিল গো তোমার আর ওই জুলফিকারের ঝগড়া দেখে। এই ব্যাপারে নাক গলিও না। তুমি যাই বলো না কেন, ওই লোকটাকে আমার একদম ভালো ঠেকছে না। ওকে তুমি তাড়াও না এখান থেকে। তোমাকে কোনো কথা বললে সেটা শোনো না কেন? নাক না গলাতে বারণ করলাম তো। গলাবো, কারণ আমি বুঝতে পারছি আমরা একটা টাইম বমের ওপর বসে আছি। আমার ভালো লাগছে না। তুমি যে করেই হোক ওই লোকটাকে এখান থেকে দূর করো। আমি উল্টোটা করব, ওদের বরং আমি আমার চোখের সামনেই রাখবো, বুঝেছো? ঠিক আছে, ঠিক আছে, তাহলে অপেক্ষা করো সেই দিনটার জন্য যেদিন ওই ইয়োখানের কাছে যাবে আর বলবে তুমি আলী হিকমতের ছেলে নও। হ্যাঁ, এটাই চাও তো তুমি? ওরা জেনেবকে চায় না, ওকে এখানে আর রাখা যাবে না। আমাদের কথার কি কোনো মূল্য নেই? হ্যাঁ, এত বছর ধরে হুলিয়ার মেয়ের যত্ন নেওয়াটা কি মূল্যহীন? হাকান স্যার, আজ অবধি আপনি যা যা বলেছেন আমি তাই করেছি। এমনকি আমার মেয়ের কাছ থেকেও এতদিন দূরে থেকেছি, কিন্তু আর পারছি না। এখন থেকে আমি মেয়ের সাথেই থাকবো। ও তোমার মেয়ে নয় জুলফিকার। অবশ্যই আমার, আমি ওকে বড় করেছি, ওর মায়ের মতো হতে দিইনি। আজকে হঠাৎ করে তোকে ছেড়ে দিতে পারি না। তুমি কি আর কাউকে বলেছ কি যে জেনেপের আসল পরিচয় হলো ও আলী হিকমতের নাতনি? এতদিন কাউকে বলিনি, বলবো না।
জেনেবকে আমি বিপদে ফেলতে পারবো না। সত্যিটা বলো। জেনেবের নামে দিব্যি করে বলছি, আমি কাউকে কিছু বলিনি। আর আশা করছি আজকের পর চাইলেও বলতে পারবে না। জেনেব, ঠিক আছো? হ্যাঁ, তুমি যখন সাথে থাকো আমি কি? এই জায়গাটা খুব মিস করবো। তুমি না গেলে খুব ভালো হতো। জেনেব, এটাই যেন শেষ না হয়। আমার তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ বলো। এটাই বলার ছিল যে